হ্যালো সবাই, আজকে আমরা জানবো চাইনিজ লিটারেচার জার্নি টু দ্য ওয়েস্ট নিয়ে। তো এই যে চাইনিজ লিটারেচার জার্নি টু দ্য ওয়েস্ট, এটা হচ্ছে চায়নাদের মাঝে খুবই জনপ্রিয় একটা লিটারেচার, এবং যেটা লিখেছেন উ চেং এন 16th সেঞ্চুরিতে ডিউরিং দ্য মিং ডিনাস্টি। সো এটা হচ্ছে হিস্ট্রি, মিথোলজি এবং বুদ্ধিস্ট যে টিচিং সেটার একটা মিক্স, এবং এই স্টোরিটা রিসেন্টলি ওয়েস্টার্ন কালচারে খুবই জনপ্রিয়তা পায় কিছু গেমের মাধ্যমে এবং প্লাস হচ্ছে মুভির মাধ্যমে। তো চাইনিজ মিথোলজি হিসেবে ওয়ার্ল্ড তৈরি হয়েছে প্রাইমোডিয়াল গড পেঙ্গুর মাধ্যমে। তো পেঙ্গু, যার একটা বিশাল এক্স ছিল, সে এই বিশাল এক্স এর মাধ্যমে আর্থ এবং স্কাই, আকাশকে চার ভাগে ভাগ করেছিল। তো এই চার ভাগ থেকেই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে শুরু হয়। তো গল্পের শুরুটা ইস্টে একটি মাউন্টেন দিয়ে, যার মাঝে বিভিন্ন রকমের প্রাণীদের বসবাস ছিল, এবং মাউন্টেনটি ছিল খুবই হেভেনলি টাইপের, মানে এখানে কোনো কিছুর কমতি ছিল না। তো মাউন্টেনটির মাঝে একটি বড় পাহাড় ছিল। সেই পাহাড়টির উপরে একটি 37 ফিট উঁচু একটা পাথর ছিল, এবং বিলিভ করা হতো যে এই পাথরটি হেভেন এবং হেলের এনার্জি কনজিউম করত। তো এই যে পজিটিভ এবং নেগেটিভ এনার্জির একটা সংমিশ্রণ, এই সংমিশ্রণের ফলে এর মাঝে একটা ডিভাইন তৈরি হয়, এবং যার থেকে একটি স্টোন ডিমের জন্ম নেয়। তো এই স্টোন ডিমটি ফেটে একটি মাঙ্কি বের হয়ে আসে, এবং মাঙ্কিটি অ্যাডাল্ট হিসেবেই, নট অ্যাডাল্ট, ইয়াং হিসেবেই বের হয়ে আসে, এবং তার ফেশিয়াল ফিচার্স ছিল খুবই ডিভাইন। এবং জন্মের পর সে যখন প্রথম আকাশের দিকে তাকালো, তো তার চোখ দিয়ে সোনালি এক ধরনের আলো বের হলো, এবং জেড এম্পারর যিনি হচ্ছে পৃথিবীকে শাসন করে এবং গড ধরা হয় যাকে, সে এই জিনিসটা নোটিস করলো, এই স্ট্রেঞ্জ আলোটা, এবং সে এটা ইনভেস্টিগেট করার জন্য একটা জেনারেলকে পৃথিবীতে পাঠালো। তো জেনারেল যখন আসলো, দেখলো যে ফ্লাওয়ার মাউন্টেনে একটি বানরের চোখ থেকে এটা বের হয়েছে, এবং বানরটা এখন যখন অন্যান্য বানরের সাথে নর্মাল ভাবে চলাফেরা করা শুরু করছে, খাওয়া দাওয়া শুরু করছে, তার আর চোখ থেকে এই গোল্ডেন কালারটা বের হচ্ছে না। সো এটা যখন সে জেড এম্পাররকে রিপোর্ট করে বলল, জেড এম্পারর এটা নিয়ে আর মাথা ঘামালো না। সানুকং খুবই কৌতূহলী এবং অ্যাডভেঞ্চার প্রিয় ছিল। তো একদিন সে তার খেলার সাথীদের সাথে একটি বিশাল জলপ্রপাতের পাশে খেলা করতেছিল। তো জলপ্রপাতটা ছিল খুবই বিশাল এবং প্রবল বেগে পানি উপর থেকে নিচের দিকে পড়ছিল। তো উকং সবাইকে একটা চ্যালেঞ্জ দিল, বলল যে যে এই জলপ্রপাতের উপর থেকে লাফ দিতে পারবে এবং আবার নিরাপদে উপরে ফেরত আসতে পারবে, সেই হবে আমাদের নতুন রাজা। তো অন্যান্য যে বানররা, তারা এই রিস্ক নিতে চাইলো না, যেহেতু জলপ্রপাতটা খুবই উঁচুতে ছিল এবং এর বেগ ছিল অনেক। তো কেউই এই সাহস দেখালো না, বাট উকং, সে কোনো কিছু না ভেবেই অ্যাডভেঞ্চারের নেশায় সে লাফ দিয়ে বসলো, এবং লাফ দেওয়ার পরে সে যখন নিচে পড়লো, সে নিজেকে একটি কেভের মধ্যে, গুহার মধ্যে আবিষ্কার করলো। এবং কেভের ঠিক মাঝ বরাবর একটি পাথরের তৈরি রুম ছিল, যে রুমটা ছিল খুবই বিশাল এবং শুকনো। আর আশ্চর্যজনক ব্যাপার ছিল এইটাই যে রুমটিতে প্রাকৃতিক উপায়েই বাতাস এবং আলো প্রবেশ করতেছিল। তো উকং বুঝতে পারলো যে এই জায়গাটা তার বানর সম্প্রদায়ের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান হতে পারে, কারণ জায়গাটি ছিল নিরাপদ এবং শত্রুর আক্রমণ থেকে মুক্ত। তো উকং ফেরত গেল। ফেরত গিয়ে সে তার সাথীদেরকে এই ব্যাপারে বলল, এবং সবাই এসে দেখলো যে হ্যাঁ, জায়গাটি সত্যিই খুব নিরাপদ, এবং যেহেতু এটা পুরোপুরি একটা আহ, জলপ্রপাতের পেছনে অবস্থিত, তাই শত্রুর আক্রমণ থেকে যথেষ্ট সেফ। তো তারা এটাকে তাদের নতুন হোম হিসেবে ডিক্লেয়ার করলো। দেন উকং তাদেরকে বলল, যেহেতু আমাদের মধ্যে কথা হয়েছে যে যে নিচে লাফ দিবে এবং ফেরত আসবে সেই হবে আমাদের রাজা, তো আজ থেকে আমি তোমাদের রাজা। তো তাকে সবাই রাজা মেনে নিল, এবং উকং বলল যে আমাকে আজকে থেকে তোমরা স্টোন মাঙ্কি বলবে না, আমাকে তোমরা মাঙ্কি কিং হিসেবে ডাকবে, এবং আমি এই রাজ্য 500 বছর রাজত্ব করব। তো উকং তো বললো যে সে 500 বছর রাজত্ব করবে, কিন্তু সে খুব দ্রুতই বুঝতে পারলো যে এই দুনিয়াতে সবাইকে একসময় বুড়ো হতে হয় এবং ইভেনচুয়ালি মরতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে উকং খুবই দুশ্চিন্তায় ছিল, এবং তার এই দুশ্চিন্তা তার বানর বন্ধুরা খুবই দ্রুত নোটিস করলো।
এবং তারা তাদের গোত্রের ভিতরে সবচেয়ে যে জ্ঞানী বানরগুলা ছিল তারা এসে উকংকে বলল যে এই পৃথিবীতে সবাইকে মরতে হয়, শুধুমাত্র 3 শ্রেণীর প্রাণী যারা মৃত্যুর দেবতা কিং ইয়েমার কে ফাঁকি দিতে পারে, এবং সেই 3 শ্রেণীর প্রাণী হলো বুদা, ইমমর্টাল এবং হোলি সেজেস। তো এটা শোনার পর দিনই মাঙ্কি কিং ডিসাইড করলো যে সে ইমমর্টালিটির খোঁজে বের হবে, এবং তার প্রস্তুতি স্বরূপ সে তার বানরদেরকে বলল যে আমাকে একটি কাঠের তৈরি ভেলা, একটি লাঠি এবং কিছু ফ্রুট দাও। তো এগুলো নিয়ে সে উত্তর পশ্চিমের দিকে যাত্রা শুরু করলো। তো তার যাত্রাপথে সে দেখতে পেলো যে কিছু মানুষজন নদীর তীরে মাছ ধরছে। তো সে লাঠি দিয়ে পানিতে গেথে বোঝার চেষ্টা করলো যে পানি গভীর নাকি অগভীর। তো যখন সে বুঝলো যে তীরের নিকটবর্তী স্থানে আছে, সে লাফ দিল এবং তীরে সাঁতার কেটে গেল মানুষগুলোর সাথে কথা বলার জন্য। তো ওই মানুষগুলা একটি বানরকে সাঁতরে এসে আসতে দেখে তারা খুবই ভয় পেল এবং দৌড় দিয়ে পালিয়ে গেল। তো উকং এভাবে 9 বছর ধরে খুঁজতে থাকলো, এবং সে বুঝে গেল যে আসলে মানুষ তা তেমন বেশি ইন্টারেস্টেড না, কারণ তারা অলওয়েজই মানি এবং ফেমের পিছনেই থাকে এবং তারা এগুলোই সবকিছু ভাবে নিজেদের। তো উকং তারপরেও খোঁজ করতে লাগলো, এবং খোঁজ করতে করতে সে একসময় ওয়েস্ট ওশান, যে দক্ষিণ সাগর, সে দক্ষিণ সাগরে চলে আসলো। এবং দক্ষিণ সাগরে আসার পর সে দেখলো যে তার ভেলার অবস্থাটাও করুণ, কারণ 9 বছরে ভেলাটার কন্ডিশনও খুব খারাপ হয়ে গেছে। তো সে ঠিক করলো এখানে সে একটা যাত্রা বিরতি নিবে এবং নতুন একটা ভেলা তৈরি করবে। তো এখানে কিছু শর্ট টাইম স্টে করার জন্য সে আশেপাশের এরিয়াটা ঘুরতে লাগলো, এবং একটা মাউন্টেনের টপ থেকে সে একটি গান শুনতে পেল। তো ওই গানটা গাচ্ছিল একটা কাঠুরে। তো কাঠুরের গানের যে লিরিক্সটার ভিতরে বলা ছিল এরকম যে সে কাঠ কাটবে এবং তা বিক্রি করবে এবং পরে সে ইমর্টালদের সাথে দেখা করতে যাবে। তো এই লিরিক্সটা শুনে উকং খুবই কৌতূহলী হলো, এবং উকং যে যখন কাঠুরিকে এই ব্যাপারটা জিজ্ঞেস করলো, কাঠুরে বললো যে এটা তার নিজের তৈরি গান না, তার একটা নেইবার আছে, সেই নেইবার তাকে এই গানটা শিখিয়েছে, এবং সেই নেইবারটা ইনফ্যাক্ট একজন ইমর্টাল। তো উকং তো খুবই এক্সাইটেড হয়ে গেল, কারণ 9 বছর পর সে প্রথম একটা ইমর্টালের খোঁজ পেল। তো উকং তাকে বলল যে এই ইমর্টালের দেখা সে কোথায় পাবে। তো কাঠুরেটা বলল যে এখান থেকে 7-8 কিলোমিটার যদি দক্ষিণে যায় তাহলে একটি কেভ আসবে, যে কেভের নাম হচ্ছে টিল্টেড মুন অ্যান্ড 3 স্টার্স কেভ। তো ওইখানেই পাওয়া যাবে এই ইমর্টালকে। তো উকং দেরি না করে সে রওনা দিল, এবং 7-8 কিলোমিটার পর ঠিকই সে ওই কেভটি পেয়ে গেল। তো উকং কেভটির দরজার সামনে বসতে লাগলো কারো আসার অপেক্ষায়, এবং কিছুক্ষণ পরে একটি ইয়াং ইমর্টাল বের হলো। তার পরনে ছিল সাদা রঙের ড্রেস, এবং সে উকংকে দেখতে পেলো এবং জিজ্ঞেস করলো যে এখানে উকং কেন এসেছে। তো উকং বলল যে সে ইমর্টালিটির খোঁজে এখানে আসছে। এটা শুনে ইমর্টাল তাকে গুহার ভিতরে নিয়ে গেল। তো গুহার মাঝখানে একটি জেট প্ল্যাটফর্মের ওপর একজন বয়স্ক ইমর্টাল বসা ছিল, যার নাম ছিল সাবোটি। তো সাবোটি ছিল ইমর্টালদের মাস্টার। তো সাবোটি ইউকেনকে জিজ্ঞেস করলো যে তোমার ফ্যামিলি বা তোমার বাসা বাড়ি কোথায়। তো উকং সব খুলে বললো এবং বলল যে তার বাবা মা নাই, কারণ সে একটি স্টোনের ডিম থেকে জন্ম হয়েছে। তো সাবোটি প্রথমে বিশ্বাস না করলো, পরবর্তীতে যখন টাইম লাইন নিয়ে কোশ্চেন করলো তখন সে বুঝতে পারলো যে উকং মিথ্যা কথা বলছে না। তো সাবুটি চিন্তা করলো যে উকং এর একটি নাম দেওয়া যাক। তো উকংকে সে সোয়ান অর সান, যার আক্ষরিক অর্থ হচ্ছে মাঙ্কি অর চাইল্ড, এই নামটি ঠিক করলো। আর ফার্স্ট নামের জন্য তাকে 12টা চাইনিজ ক্যারেক্টার দিল। তো সাবুটি মনে করলো যে উকং এর সাথে অ্যাওয়েকিং যে ক্যাটাগরি সেটা ভালো যায়। তো সে অ্যাওয়েকিং ক্যাটাগরিটাই চুজ করলো, এবং সাবুটি তার ফুল নাম দিল সান উকং, যার মানে হচ্ছে মাঙ্কি হু হ্যাজ কাম ফ্রম এমটিনেস, যেটার অর্থ হচ্ছে যে মাঙ্কি যার জন্ম শূন্যস্থান থেকে। তো এরপর উকং সাবুটির আন্ডারে ট্রেনিং শুরু করলো। 6-7 বছর সে বিভিন্ন ধরনের এনশিয়েন্ট রাইটিং রিডিং সিস্টেম আয়ত্ত করলো, পাশাপাশি বিভিন্ন স্ক্রল অ্যান্ড মান্ত্রা এগুলাও স্টাডি করলো, এবং এর পাশাপাশি সে ক্লোজলি অবজার্ভ করলো যে হিউম্যান কিভাবে চলাফেরা করে। আর পাশাপাশি সে তো সাপোর্টির হেল্প করতোই, এবং সাপোর্টির হেল্প করার জন্য সে সবকিছুই করতো, গার্ডেনে পানি দিত, কুয়া থেকে খাবার পানি আনতো, ঝাড়ু দেওয়া শুরু করে সবকিছু। তো সাপোর্টি উকং এর ডেডিকেশন দেখে তাকে প্রায়ই জিজ্ঞেস করতো যে তুমি কি শিখতে চাও।
উকং অলওয়েজ সেম কথাই বলতো যে আমি ইমর্টালিটির সিক্রেটটা জানতে চাই। তো যেহেতু ইমর্টালিটি সিক্রেট খুবই একটি মূল্যবান জিনিস, সাবুটি এটা কাউকে শেখানোর আগে শিওর হতে চাচ্ছিল যে সে আসলেই অর্দি কিনা। তো সাবুটি উকংকে বলল যে তোমাকে আমি একটা রিডল বা ধাঁধা দিব, যদি তুমি এটা সলভ করতে পারো তাহলে আমি তোমাকে ইমর্টালিটির যে সিক্রেট রেসিপি সেটা আমি তোমাকে বলে দেব। উকং ধাঁধা সলভ করে ফেললো এবং সে সাবুটির কাছে ফিরে জানালো যে সে ধাঁধাটি সলভ করতে পারছে। তো সাবুটি এরপর নিশ্চিন্ত মনে উকংকে ইমর্টালের রেসিপি শেয়ার করলো এবং তাকে বললো যে 3 বছর পর সাবুটি ফেরত আসবে এবং দেখবে যে উকং এর ইমর্টালিটি গেইনের প্রোগ্রেস কতটুকু হলো। তো 3 বছর পর যখন সাবুটি ফিরে আসলো উকংকের কাজের অগ্রগতি দেখতে, তখন সাবুটি দেখলো যে উকং বেসিক কাজগুলা অলরেডি শেষ করে ফেলেছে এবং অ্যাডভান্স কাজগুলো বাকি আছে। তো এই স্টেজে উকং অলরেডি ইমর্টাল হয়ে গেছে, তার লাইফ স্প্যান ইতিমধ্যেই এক্সপেন্ড হয়ে গেছে। তো সাবুটি তাকে বলল যে তার যে এই ইমর্টাল জীবদ্দশা, এই জীবদ্দশায় 3টা বাধা আসবে। প্রথম বাধা আসবে 500 বছর পর, যেটা আকাশ থেকে একটা থান্ডার আসবে যেটা তাকে পুরো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। আর যদি সে এটাতে টিকে যায় তাহলে দ্বিতীয় বাধা আসবে এরও 500 বছর পর, যেটা হচ্ছে তার পুরো শরীরকে আগুনে জ্বালা পুড়া দিবে। অ্যান্ড যদি এটাও সে সার্ভাইভ করে, এবং 3 নম্বর বাধা আসবে যেটা এত ঝড়ো বায়ু আসবে যে তার হাড় থেকে মাংসগুলো আলাদা করে ফেলবে। তো তিনটা বাধাই আসবে হেভেন থেকে। তো উকং তো আবার টেনশনে পড়ে গেল, সে সাবুটিকে জিজ্ঞেস করলো এই বাধাগুলো সে কিভাবে অতিক্রম করবে। তো উকংকে সাবুটি বলল যে 72টা ট্রান্সফরমেশন অ্যাবিলিটি আছে, এগুলা শিখতে হবে। তো নর্মাল কোনো প্রাণীর ক্ষেত্রে এই 72টা ট্রান্সফরমেশন শিখতে গেলে আজীবন লেগে যায়, কিন্তু উকং যেহেতু হেভেনলি একটা ক্রিয়েচার ছিল তো তার বেশি সময় লাগে নাই, সে 72টা ট্রান্সফরমেশন খুব সহজেই শিখে ফেললো। অ্যান্ড উকং এই ট্রান্সফরমেশনগুলো শেখার পর সে তো খুবই অহংকারী হয়ে গেল। সে বিনা কারণে এগুলো শো অফ করতে থাকলো, তার আশেপাশের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখাতে লাগলো নতুন যে ট্রান্সফরমেশনগুলা। প্লাস হচ্ছে সে আরেকটা ট্রান্সফরমেশন শিখছে যেটা হচ্ছে ক্লাউড সামারসল বলে। এটা হচ্ছে একটা মেঘের উপরে ভেসে সে খুব হিউজ ডিস্টেন্স খুব তাড়াতাড়ি কভার করতে পারে, এটাকে ক্লাউড সামারসল বলা হয়। তো এগুলো শেখার পর উকং যেহেতু শো অফ করতেছিল, সাবুটি মনে তার উপর একটু রাগ হলো, যে ভাবলো যে ও শুধু শুধু আনওয়ান্টেড অ্যাটেনশন গুলা গ্রাফ করতেছে, যেটা ফলাফল অবশ্যই ভালো হবে না। তো সাবুটি তাকে বলল যে যে তুমি তো সবকিছু শেখা হয়ে গেছে, তাহলে তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাও। তো সাবুটি এটা এই কারণে বললো যে সে চাচ্ছে না যে উকং এখানে থেকে মানে ভেজাল করুক এবং তার উপর সবকিছুর দায়ভার বর্তাক। তো এই কথার পরে উকং ডিসাইড করলো যে সে তার যে মাউন্টেন, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট মাউন্টেন, ওটাতে ফেরত যাবে। উকং তার সামারসল্ট অ্যাবিলিটি ব্যবহার করে খুব দ্রুতই তার যে হোম টাউন সেখানে ফেরত গেল। তো ফেরত যাওয়ার পর সে দেখলো যে তার হোম টাউন অবস্থা খুবই খারাপ। যখন সে জিজ্ঞেস করলো অন্যান্য বানরদের যে কি হয়েছে, তারা বলল যে উকং যাওয়ার পর একটি ডিমন কিছুদিন পর পরই তাদের হোম টাউন আক্রমণ করে এবং অন্যান্য বানরদের উঠিয়ে নিয়ে যায়। তো এটা শোনার পর উকং ঠিক করলো যে এটা বন্ধ করতে হবে। উকং তার ক্লাউড সামারসল যে অ্যাবিলিটি এটা ব্যবহার করে মেঘে ভেসে সে উত্তর দিকে রওনা দিল এবং কিছুক্ষণ পরই সে দেখতে পেল একটি কেভ, একটি গুহা, তো যেটা ছিল ডিমনদের হোম টাউন। তো উকং সেখানে গেল এবং ডিমন কিংকে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের জন্য আমন্ত্রণ করলো। তো ডিমন কিং ছিল 50 ফুট উঁচু এবং উকং ছিল মাত্র 4 ফুট। তো ডিমন কিং এত ছোট অপোনেন্ট দেখে হাসলো এবং ডিসাইড করলো যে হ্যান্ড টু হ্যান্ড কম্বেটেই যাবে। তো ডিমন কিং যখন মারামারি শুরু করলো, তো উকং তো আর নর্মাল কোনো প্রাণী ছিল না, সে ছিল একটা হেভেনলি ক্রিয়েচার। তো উকং তার যে রক সলিড পাঞ্চ সেটা দিয়ে ডিমন কিংকে একবারে ধরাশায়ী করে ফেললো। তো ডিমন কিং ডিসাইড করলো যে এভাবে আর না, সে তার নিজের সোর্ড বের করলো। তো সোর্ড বের করার পরই উকং তার ম্যাজিক্যাল যে অ্যাবিলিটি, যেটা নাম হচ্ছে বডি বিয়ন্ড বডি, এটা হচ্ছে এক ধরনের পাওয়ার যেটা উকং তার মাথার চুলে হাত বুলিয়ে কিছু চুল ছিঁড়ে এনে
ম্যাজিক্যাল যে মান্ত্রা ওটা পরে ফু দেয়। তো ফু দিলে ওই চুলগুলো উকং এর ছোট ছোট ক্লোন তৈরি করে, যারা হচ্ছে উকং এর সাথে ব্যাটলফিল্ডে ফাইট করে। তো উকং যখন চুলগুলো ছুঁড়ে মারলো এবং বলল চেঞ্জ, তখন 300 ছোট ছোট উকং চলে আসলো এবং তারা ডিমন কিং এর সাথে ফাইট করলো। তো এতগুলো উকং এর সাথে তো ডিমন কিং এর কখনোই পারা সম্ভব না। তো আলটিমেটলি ডিমন কিং পরাজিত হলো। তো উকং ডিমন কিংকে পরাজিত করার পর ওই কেভে গুহার মধ্যে যতগুলো ডিমন ছিল তাদের সবাইকেই মেরে ফেললো এবং যে কয়টা বানর জীবিত ছিল তাদেরকে রেস্কিউ করে নিজের মাউন্টেনে ফেরত আসলো। তো এই ঘটনা থেকে ওকং বুঝতে পারলো যে সে তো সবসময় আর পাহারা দিতে পারবে না তার হোমটাউনকে, তাই তাদের এই মাউন্টেনের বানরগুলাকে আসলে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে অস্ত্র দেওয়া, ওয়েপন দেওয়া জরুরি। তো উকং ঠিক করলো যে সে ওয়েপনের খোঁজে বের হবে। তো উকং ওয়েপনের খোঁজে বের হয়ে পড়লো এবং কিছু দূর যাওয়ার পর সে দেখলো একটি ব্ল্যাক স্মিথ টাউন। তো এই টাউন থেকে সে ডিসাইড করলো যে আর্মর এবং ওয়েপন চুরি করবে। তো তার জন্য উকং কি করলো, একটি তার ম্যাজিক্যাল অ্যাবিলিটি দিয়ে একটি বায়ুর ঘূর্ণিঝড় তৈরি করলো এবং এটার পরে সবাই তো টাউনের নিরাপদ আশ্রয়ে ছুটলো। আর এই সুযোগে উকং যত ওয়েপন আছে সেগুলা নিয়ে নিল। এখন উকং এর একার পক্ষে তো আর এত ওয়েপন নিয়ে আসা সম্ভব না। সে আবারও তার বডি বেওয়ান বডি, যেটা ক্লোনিং পাওয়ার, এটা ব্যবহার করলো এবং অন্যান্য বানরগুলা ওয়েপন গুলা নিল। নেওয়ার পরে তারাও ক্লাউডে ফেসে তাদের হোম টাউনে চলে আসলো। এবং কিন্তু প্রবলেম হচ্ছে যে উকং যখন ওই ডেমন কিংকে ফাইট করতেছিল তখন সে বুঝতে পারলো যে তার আসলে একটা ওয়েপন দরকার। আর এই আর্মরিতে, এই ব্ল্যাক স্মিথ ভিলেজে সে চাচ্ছিল যে নিজের জন্য একটা ওয়েপন বের করার, কিন্তু এখানে সে কোনো ওয়েপনই পেল না। যাই হোক, উকং ওই আর্মর এবং ওয়েপন গুলা নিয়ে নিজের মাউন্টেনে ফেরত আসলো এবং আসার পর সে বিস্তারিত ঘটনা কিভাবে সে এই ওয়েপন গুলা কালেক্ট করলো এটা তার বানর বন্ধুদেরকে বললো। বলার পরে তার কাউন্সিলররা তাকে বললো যেহেতু উকং কোনো ওয়েপন নিজের জন্য খুঁজে পায়নি, তার ড্রাগন কিং এর সাথে দেখা করা উচিত। সে হয়তো উকংকে হেল্প করতে পারবে। ড্রাগন কিং উত্তর দিকে সাগরের তলদেশে থাকে। তো উকং তার একটি ট্রান্সফরমেশন যে অ্যাবিলিটি সেটি ব্যবহার করে সাগরের তলদেশে গেল এবং ড্রাগন কিং আউগুয়াং এর ক্রিস্টাল প্যালেস দেখা পেল। তো উকংকে ড্রাগন কিং খুব সাদরভাবে গ্রহণ করলো এবং তার আমন্ত্রণ উপলক্ষে একটি ওয়েলকামিং পার্টিও রাখলো। ড্রাগন কিং উকংকে পরবর্তীতে জিজ্ঞেস করলো যে উকং এত দূর পর্যন্ত কেন এসেছে। তো উকং বলল যে তার একটি ওয়েপন দরকার। অ্যান্ড ড্রাগন কিং সাথে সাথেই তার যে সৈন্য তাদেরকে বলল যে উকং এর জন্য একটি সুইটেবল ওয়েপন নিয়ে আসতে। তো প্রথমেই তারা একটি বল্লমের মতো ওয়েপন নিয়ে আসলো যার ওজন ছিল 1700 কিলোগ্রাম। উকং এটা নাড়াচাড়া কিছুক্ষণ করলো, করার পরে বললো যে ওয়েপনটা তার জন্য খুবই হালকা। ড্রাগন কিং এটা শুনে একটু কনফিউজড হয়ে গেল, কারণ ওই বল্লমটার ওজন এত বেশি ছিল যেটা আসলে নর্মাল কোনো প্রাণীর পক্ষে এটা উঠানো একটু কষ্টসাধ্যই ব্যাপার ছিল। যাই হোক, তো ড্রাগন কিং পরবর্তীতে আরেকটা ওয়েপন তাকে টেস্ট করার জন্য দিল, যেটা ছিল একটা বিশাল এক্স। এটার ওজন ছিল 3600 কিলো। উকং এইটা ট্রাই করার পরও একই কথা বলল যে এই ওয়েপন তার হবে না। এবার ড্রাগন কিং ধৈর্য হারিয়ে ফেললো। তো সে কিছু বলতে যাবে এমন সময় ড্রাগন কিং এর যে ওয়াইফ আছে তাকে একটা ম্যাজিক স্টাফের কথা বলল। উকং আসার পর থেকে ওই স্টাফটা জলজল করা শুরু করছে। এই স্টাফটা ছিল হেভেনলি যে রিভার, সেই রিভারের তলদেশে। তো অরিজিনালি এই স্টাফটা ব্যবহার করা হতো সমুদ্রের গভীরতা মাপার জন্য। তো তার বউয়ের কথায় সবাই মিলে ওই রিভারে গেল এবং স্টাফটার কাছে যাওয়ার পরপরই উকংকে দেখে ওই স্টাফটা গ্লো করা শুরু করলো। তো স্টাফটা ছিল খুবই বিশাল আকৃতির, 50 ফিট উঁচু। আর এত বড় স্টাফ তো উকং এর জন্য আসলে এটা সুইটেবল ছিল না, কারণ এটা খুবই লম্বা ছিল এবং এটা নিয়ে তো আসলে সে ফাইট করতে পারবে না। তো উকং মনে মনে চিন্তা করতেছিল যে এটা একটু ছোট হলে সে হয়তো ব্যবহার করতে পারতো। তো স্টাফটা এটা ভাবার সাথে সাথেই স্টাফটা ছোট হওয়া শুরু করলো এবং ছোট হতে 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 এই স্টাফটা 20 ফিটের মতো হয়ে গেল। তো যেটা উকং এর একেবারে ব্যবহারের উপযোগী। আর স্টাফটার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উকং ইচ্ছে মতো এটাকে চাইলে বড় এবং ছোট করতে পারে। আর স্টাফটার ওজন ছিল ইমপ্রেসিভ 6500 কিলোর মতো।
উকং স্টাফ পেয়ে তো খুবই মহা খুশি। সে ড্রাগন কিং কে বলল যে যেহেতু সে তাকে একটা ওয়েপন দিছে, তাকে আরেকটু হেল্প করতে, তাকে কিছু আর্মরও দিতে। কিন্তু ড্রাগন কিং না করে দিল। সে বলল যে তার কাছে কোনো আর্মর টার্মর নাই। এবং উকংকে বলল যে দক্ষিণ বা পূর্ব পশ্চিম সাগরে ড্রাগন কিং এর কিছু ভাই আছে, তাদের কাছে যে আর্মর চাইতে, তারা হয়তো তাকে হেল্প করবে। তো ড্রাগন কিং এর এই কথা শুনে উকং খুশি হলো না। উকং বলল যে না, তাকে এখনই আর্মর দিতে হবে, না হলে নতুন যে ওয়েপন পাইছে এই স্টাফটা, এটা দিয়ে পুরা ক্যাসেল গুড়িয়ে দেবে। বাই দ্য ওয়ে, এই ক্যাসেলটার নাম, সরি, এই স্টাফটার নাম উকং দিয়েছিল হচ্ছে জিঙ্গু ব্যাং। তো উকং থ্রেট দিল যে আমি জিঙ্গু ব্যাং দিয়ে পুরা তোমার ক্যাসেল ভেঙে ফেলবো। তো ড্রাগন কিং ক্ষয়ক্ষতি এড়াতে তার 3 ভাইকে সামন করলো, বলল যে উকং কিছু আর্মর চাচ্ছে, তাকে দিয়ে দাও, এবং সাথে সাথে যে এম্পায়ারের যে কোর্ট আছে সেই কোর্টে একটা ফাইল, একটা নালিশ করো উকং এর এগেনস্টে। তো উকংকে একটা ক্লাউড হপিং শুজ, একটি লোটাস কালার সিল্ক, আর একটা গোল্ডেন চেইনমেল আর্মর এবং একটি পার্পল গোল্ড ফিনিক্স ক্যাপ দেওয়া হলো। তো উকং তো খুশি মনে ফ্লাওয়ার মাউন্টেনে ফেরত গেল অ্যান্ড সবাইকে এই কাহিনীগুলো খুলে বলল। তো ওই রাতে সবাই উকং এর সেফ ভাবে রিটার্ন করার জন্য একটি পার্টি রাখলো। সেখানে উকং তো একবারে ড্রাঙ্ক হয়ে গেল, মাতাল হয়ে সে গভীর ঘুমে চলে গেল। ঘুমের মাঝেই উকং স্বপ্নে দেখলো যে তাকে 2জন গার্ড ধরে এক জায়গায় নিয়ে যাচ্ছে। উকং যখন ওই গার্ড গুলোকে আস্ক করলো যে সে কোথায় আছে, তারা বলল যে এটা হচ্ছে হেল অ্যান্ড উকং মারা গেছে। উকং এটা শোনার পর খুবই রেগে গেল, কারণ সে তো ইমর্টাল, কিভাবে সে মারা যাবে। তো উকং ওই গার্ডগুলাকে মেরে হেলের যে কিং তার ক্যাসেলের উদ্দেশ্যে রওনা দিল। কিং এর সাথে দেখা হওয়ার পর উকং থ্রেট দিল যে সব বিষয় খুলে বলতে, না হলে সে আহ হেলের যে কিং তার ক্যাসেল গুড়িয়ে দেবে। তো হেলের যে কিং, সে তাকে বলল যে উকং আর হচ্ছে ন্যাচারাল ভাবে ডেথ হয়েছে, এবং তাকে একটা বই দেখাইলো। বই দেখায় বললো যে এখানে যত সোল মারা গেছে বা যাবে তাদের লিস্ট আছে, এবং এখানে উকং এর নাম সে পেয়ে যাবে। তো উকং বই খোঁজা শুরু করলো এবং দেখলো যে সোল নাম্বার 1350-এ উকং এর নাম আছে, এবং মৃত্যুর কারণ দেওয়া আছে হচ্ছে ন্যাচারাল ডেথ, এবং বয়স দেওয়া আছে 342। তো উকং তো অনেক বছর যাবতই এটা ট্রেনিং করতেছে, ওইটা ট্রেনিং করতেছে, সো তার অ্যাকচুয়ালি আসলে মনে নাই যে তার বয়স কত হয়েছে। তো উকং কি করলো, ব্রাশ নিয়ে নিজের নাম মুছে দিল, পাশাপাশি নিজের যে বানর বন্ধুগুলো আছে তাদের নামও মুছে দিল। এরপরে সে হেলের সবকিছু ভাঙচুর করে হেল থেকে বেরিয়ে গেল। তো তার স্বপ্ন ভেঙে গেল সাথে সাথে। ঘুম থেকে উঠে উকং তার স্বপ্নের কথা বানর বন্ধুদের বলল। এইদিকে হেভেনের জেড এম্পারার কোর্টে ড্রাগন কিং আউগুয়াং অ্যান্ড হেলের যে মিনিস্টার, দুইজনই গিয়ে ফাইল কমপ্লেন করলো যে উকং তাদের ক্যাসেল ভাঙচুর করছে এবং ন্যাচারাল ল অ্যান্ড অর্ডার ওইটা ওইটা পুরো একবারে ভেঙে ফেলছে। জেড এম্পারার সবকিছু শুনলো এবং তাকে অ্যারেস্ট করার বদলে ডিসাইড করলো যে উকংকে হেভেনে নিয়ে আসবে এবং একটা জব অফার করবে। তো গোল্ডস্টার নামের একজন জেনারেলকে ডাকলো এবং ডেকে বলল যে উকংকে যে এই জবের অফার দিতে, এবং যদি উকং রাজি হয় তাহলে তো ভালোই, না রাজি হলে তাকে বন্দি করে নিয়ে আসতে। তো জেনারেল গোল্ডস্টার ফ্লাওয়ার মাউন্টেনে গেল এবং উকংকে এই প্রস্তাবটা খুলে বলল। তো উকং এটাতে খুশি মনে রাজি হয়ে গেল, কারণ সে একটা টাইটেল পাচ্ছে। তো উকং হেভেনে গেল এবং হেভেনে আসার পর উকংকে ইম্পেরিয়াল যে হর্স গুলো আছে এগুলোর দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো। তো কিছুদিন কাজ করার পর উকং বুঝতে পারলো যে এটা খুবই একটা নিচু পোস্ট। তো উকং কি করলো, তার পোস্ট অ্যাবান্ডন করে চলে গেল। উকং এর এই ব্যবহারে জেড এম্পারার খুবই রাগ করলো, এবং সে কি করলো, উকংকে ধরে আনার জন্য একটি বিশাল আর্মি বাহিনী পাঠালো। তো এই আর্মি বাহিনীর যে নেতৃত্বে ছিল সে ছিল একজন মাইটি জেনারেল, যার নাম হচ্ছে মাইটি স্পিরিট। তো মাইটি স্পিরিট যে উকংকে ধরার জন্য ফ্লাওয়ার মাউন্টেনে গেল। তো ফ্লাওয়ার মাউন্টেনে যাওয়ার পর উকং বলল তাকে যে আমি কোনো মারামারিতে আগ্রহী না, তুমি যাও, যে জেড এম্পারারকে বলো যে আমাকে আমার ওর দিয়ে একটা টাইটেল দিলে আমি আবার ফেরত আসবো। তো মাইটি স্পিরিট এইসব কিছু কানে তুললো না। সে কি করলো, উকং এর সাথে ফাইট স্টার্ট করলো। তো ওইখানে ম্যাজিক আর মাইটের একটা চরম যুদ্ধ হলো। তো একসময় যুদ্ধ করতে করতে মাইটি স্পিরিট টায়ার্ড হয়ে গেল, এবং উকং কি করলো, ওই সময় মাইটি স্পিরিটের মাথা বরাবর একটা বাড়ি দিল তার জিঙ্গু ব্যাং স্টাফ দিয়ে। তো মাইটি স্পিরিট সেটা ব্লক করলো, বাট ব্লক করার পরে সেটা যে মাইটি স্পিরিটের হাতে লাগলো এবং তার হাতটা কেটে গেল। তো মাইটি স্পিরিটের কাছে আর কোনো উপায় থাকলো না রিট্রিট করা ছাড়া। তো সে হেভেনে রিট্রিট করলো।
মাইটি স্পিরিটের পরে এবার জেড এম্পারার ঠিক করলো যে আরেকজনকে পাঠাবে। সে হচ্ছে নুজা। নুজা হচ্ছে কিং লি এর ছেলে। তো নুজা দেখতে বাচ্চাদের মতো, কিন্তু সে খুবই একটা মানে পাওয়ারফুল ওয়ারিয়র। তো নুজা আসলো, এবং নুজা আসার পরে উকং দেখলো যে একটা বাচ্চা আসছে। তো উকং অত পাত্তা দিল না, কিন্তু নুজা ট্রান্সফর্ম হয়ে 3টা মাথা এবং 6 হাত বিশিষ্ট একটা প্রাণীর মতো হয়ে গেল। তো তার 6 হাতে 6 ধরনের ওয়েপন ছিল। তো এটা দেখার পর উকং নুজাকে কপি করলো। কপি করে সে একই রকমের 6 হাত এবং 3 মাথা বিশিষ্ট একটা প্রাণী হলো। তো তাদের ভিতরে ব্যাটল হলো, এবং 30 রাউন্ড ফাইট করার পরে উকংই জয়ী হলো। তো উকং কিভাবে জয়ী হলো, উকং তার যে ম্যাজিক্যাল অ্যাবিলিটি সেটা দিয়ে একটা রিয়েলিস্টিক ক্লোন তৈরি করলো। নুজা এটা ধরতে না পেরে ধোঁকা খেয়ে যখন ক্লোনটাকে অ্যাটাক করলো, তখন উকং পাশ থেকে এসে একটা হেভি ব্লোতে নুজাকে ডিফিট করে ফেললো। তো নুজা এরপরে হেভেনে আবার ফেরত গেল। কিংলি যখন দেখলো যে তার ছেলেও পরাজিত হয়ে ফিরে আসছে, তো কিংলি তখন ঠিক করলো যে সে নিজেই যাবে উকংকে ফেস করার জন্য। কিন্তু কিংলি ছেলে নুজা তখন কিংলিকে বলল যে উকং যে প্রপোজাল দিছে যে একটা বড় পদের এবং টাইটেলের, সেটা জেড এম্পারারকে জানানো হোক। তো কিংলি পরবর্তীতে জেড এম্পারারের কাছে গেল এবং সব ঘটনা খুলে বলল, এবং উকং এর ডিমান্ডও বলল। তো উকং যখন উকং এর যখন ডিমান্ড জানতে পারলো জেড এম্পারার, তখন জেড এম্পারার ঠিক করলো যে উকংকে এবার মেরেই ফেলবে। তো এই জন্য সে নতুন বাহিনী পাঠানোর জন্য আদেশ দিবে। এমনই সময় জেনারেল গোল্ডস্টার জেড এম্পারারকে বললো যে উকংকে একটা ভালো টাইটেল দিয়ে দিতে, এত ভেজাল করার দরকার নাই। তো এটা শুনে জেড এম্পারারও ভাবলো যে শুধু শুধু মারামারি কাটাকাটির দরকার নাই, উকংকে একটা টাইটেল দিয়ে সবকিছু মিটমাট করে দেখ। তো এই জন্য সে উকংকে নতুন একটা টাইটেল অফার করলো, যেটার নাম হচ্ছে গ্রেট সেজ ইকুয়াল টু হেভেন। তো এই টাইটেলটা তাকে দিয়ে দিল, এবং পাশাপাশি এই টাইটেল দেওয়ার সাথে সাথে তাকে কিছু কাজও দিল যাতে উকং ব্যস্ত থাকে এবং কোনো রকমের ভেজাল না করতে পারে। তো এইবার উকং এর কাজ ছিল যে একটা ম্যাজিক্যাল পিচ পিচ যে গাছ আছে সেই গাছের দেখাশোনা করতে। তো উকং ওই পিচের দেখাশোনা করতেছিল, আর পাশাপাশি যে পিচ গুলা পেকে যাচ্ছিল উকং কি করতো, সে নিজেই খেয়ে ফেলতো। তো একদিন হেভেনের যে কুইন কুইন মাদার, সে হচ্ছে তার স্টাফকে পাঠায় কিছু পাকা পিচ নেওয়ার জন্য, কারণ কুইন মাদারের যে ঘর, সেই ঘরে একটা পার্টির আয়োজন ছিল। তো মজার ব্যাপার হলো ওই পার্টিতে উকং ইনভাইটেড ছিল না। তো উকং স্বভাবতই একটু মানে কিউরিয়াস বোধ করলো। সে ঠিক করলো যে ওই পার্টিতে যে দেখবে আসলে কি হচ্ছে। তো উকং ওই পার্টিতে গেল। পার্টিতে গিয়ে দেখলো যে বিশাল এক খাবার দাবারের আয়োজন, পাশাপাশি অনেক ধরনের ড্রিঙ্কস আছে, এবং ওই পার্টিতে একটা স্পেশাল ওয়াইন আছে যেটাকে বলা হয় জেড ওয়াইন। তো উকং ওইটা ট্রাই করার চেষ্টা করলো, কিন্তু আশেপাশে তো অনেক সৈন্য আছে, ওকে তো দেখে ফেলবে। সে কি করলো, একটা মাছিতে ট্রান্সফর্ম করলো, এবং মাছি হয়ে ওই জেড যে ওয়াইনের বোতলে ঢুকে সব ওয়াইন খেয়ে ফেললো, কিছু বাকি ছিল। তো খাওয়ার পরে সে তো পুরা মাতাল হয়ে গেল। মাতাল হয়ে সে পাশেই একটা রুম ছিল, ওই রুমে কিছু এলেক্সির ছিল, ওই এলেক্সির গুলা খেলো। খাওয়ার পরে মোটামুটি ও আবার সেন্সে ফিরে আসছে, মাতাল ভাবটা চলে গেছে। তো যখনই সে মাতাল ভাবটা চলে গেছে, সে বুঝতে পারলো যে কত বড় ভুল হয়ে গেছে। তো এখন তো বুঝতে পারছে যে জেড এম্পারার তাকে আস্ত রাখবে না। সে কি করলো, হেভেন থেকে আবার পালিয়ে গেল এবং তার ফ্লাওয়ার এন্ড ফ্রুট মাউন্টেনে ফেরত গেল। তো ফ্লাওয়ার এন্ড ফ্রুট মাউন্টেনের যে বানররা আছে, তারা তাদের কিং আবার আসছে ফেরত, এই খুশিতে তারা আবার একটা পার্টি রাখলো। তো ওই পার্টিতে খাবার দাবার তো হইতেছিলই। তো ওইখানে যে ওয়াইন ছিল ওইটা ছিল কোকোনাট ওয়াইন। তো উকং এখন এটা তার ভালোই লাগতেছিল না, কারণ জেড ওয়াইনের কাছে এটা কিছুই ছিল না। তো উকং কি করলো, তার ক্লাউড সামারসল্ট অ্যাবিলিটি ব্যবহার করে আবার হেভেনে গেল। হেভেনে যায় কুইনের যে ওয়াইন গুলা লেফট ওভার ছিল সেগুলা নিয়ে আসলো। তো উকং এর এইসব কারবারের কথা জেড এম্পারারের কানে গেল, এবং জেড এম্পারার ঠিক করলো যে উকং রে এবার শায়েস্তা করতেই হবে। আর উকং এর এগেনস্টে এবার ফুল ফ্লেজ একটা ওয়ারের ঘোষণা দিল, এবং তাকে মারার জন্য 4জন হেভেনলি জেনারেলের দায়িত্ব দেওয়া হলো। তো 4জন হেভেনলি জেনারেল তার 1 লাখ সৈন্য নিয়ে মাউন্টেনের উদ্দেশ্যে রওনা দিল। তো টানা একদিন ওইখানে ব্যাটেল চললো, এবং হেভেনলি যে আর্মিরা তারা সেই ব্যাটেলে পরাজিত হলো, এবং তারা পাহাড়ের ভিতরেই কোথাও না কোথাও গিয়ে লুকিয়ে পড়লো।
জেড এম্পারার এবার কি করলো, তার নেফিউ আর্ল্যাংকে পাঠালো। আর্ল্যাং তার সৈন্যবহর নিয়ে ফ্লাওয়ার মাউন্টেনে গেল। তো ফ্লাওয়ার মাউন্টেনে যেয়ে আর্ল্যাং প্রথমেই তার আহ, যে অ্যাপিয়ারেন্স সেটা ট্রান্সফর্ম করে প্রায় 1 লাখ ফুট উঁচু একটা বিশাল দৈত্য হয়ে গেল। তো এটা দেখে উকোংও সাথে সাথে ট্রান্সফর্ম হলো। তো তাদের ভিতরে লড়াই চলতেছিল, এই ফাঁকে কি করলো আর্লং এর সেনাবাহিনী, যে ওয়াটার কেভ, ওই কেভের ভিতরে ঢুকে গেল। তো ঢুকে সকল বানরকে বন্দি করে ফেললো। এইটা দেখে উকং নর্মাল ট্রান্সফর্ম হয়ে সাথে সাথে ওয়াটার কেভের দিকে রওনা দিল। তো ওয়াটার কেভে যখন গেল, তাকে চারিদিক থেকে আর্ল্যাং এবং আর্ল্যাং এর সৈন্যরা ঘিরে ধরলো। তো তখন উকং একটা পাখিতে, চড়ুই পাখিতে ট্রান্সফর্ম হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আর্লং এর 3টা চোখ ছিল, যে থার্ড আইটা সেটা হচ্ছে ইলিউশন ধরতে পারে। তো আর্লং ঠিকই বুঝতে পারলো যে পাখি, চড়ুই পাখির রূপে যেটা চলে যাচ্ছে সেটাই হচ্ছে উকং। তো আর্লং এর সাথে সাথে কি করলো, একটি বাজ পাখির রূপ নিল। তো নিয়ে সে উকংকে চেস করা স্টার্ট করলো। তো এমনই সময় হেভেন থেকে লর্ড লৎসু একটা স্টিল ব্রেসলেট ফেললো, যেটা একেবারে ডাইরেক্ট উকং এর মাথায় এসে পড়লো। তো এই ব্রেসলেটটা হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রাণীকে এটা আটকে ফেলতে পারে। তো ব্রেসলেটটা যখন উকং এর মাথায় পড়লো, তখন উকং তো ব্যালেন্স হারিয়ে ফেললো, ব্যালেন্স হারিয়ে পড়ে গেল। তো এমন সময় আবার আর্লেং এর যে কুকুরটা আছে, কুকুরটা এসে উকং এর পা কামড়ে ধরলো, এবং আর্লেংও আসলো এবং তার বাহিনী এসে উকংকে আটকে ফেললো। তো উকং এর আর আসলে ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ ছিল না। তো তারা তাকে আটকে বন্দি করে হেভেনের এক্সিকিউশন চেম্বারে নিয়ে গেল, উকংকে মেরে ফেলবো এখানে। তো উকংকে মারতে যাওয়ার পরে দেখলো যে আরো নানা রকম ভেজাল, কারণ তাকে থান্ডার শক দিল, আগুনে পুড়ায় চেষ্টা করলো, ওয়েপন দিয়ে মারতে চেষ্টা করলো, কোনো কিছুতেই কিছু হলো না। তো লর্ড লাউসু বললো যে উকং যে ইমমর্টাল পিচ খাইছে এবং যে ইমমর্টাল পোষণগুলা খাইছে, ওগুলার কারণে ওরা মারা যাচ্ছে না। তো উকংকে যদি আগুনের মধ্যে অনেক হাই হিটে রাখা হয়, তাহলে হাই টেম্পারেচারে তার বডির ভিতরে যে পোষণগুলো আছে ওগুলা বাষ্প হয়ে যাবে এবং তখনই উকংকে মারা যাবে। তো তারা কি করলো, উকং এর জন্য একটা ম্যাজিক্যাল ওভেন তৈরি করলো। ওই ওভেনে তাকে 49 দিন রাখা হলো এবং খুবই হাই হিটে রাখা হলো। হিট এতই গভীর হয়ে গেল যে উকং এর চোখ মুখ পুরো লাল হয়ে গেল। তো পাশাপাশি ওভেনের দরজাটাও লাল হয়ে গেছে এবং দরজাটা একটু উইক হয়ে গেছে। তো উকং বুঝলো যে স্ট্রাকচারটা উইক। তো সে কি করলো, সাথে সাথে লাথি দিয়ে ওইখান থেকে বেরিয়ে গেল। এখন গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করলো, বাট উকং আগের থেকেও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এই যে কুকিং প্রসেস গুলা, এইটা কোনোভাবে তার পাওয়ার আরো বাড়ায় ফেললো। তো এখন উকং আবার পলা, সে আবার মাউন্টেনে ফেরত গেল। তো এইবার জেডের পরে ঠিক করলো যে আর কোনো ফাইটে যাবে না, সে বুধার কাছে নালিশ করবে। তো বুধা এই নোবেলে একটা সিগনিফিক্যান্ট ক্যারেক্টার, আর তাকে সবচেয়ে পাওয়ারফুল বিং ধরা হয়, একটা কসমিক বিং ধরা হয়, যার ক্ষমতা সবার উপরে। তো জেড এম্পারার বুধার কাছে নালিশ দিল। তো বুধা ঠিক করলো যে কোনো ভায়োলেন্সে যাবে না, উকং এর সাথে ঠান্ডা মাথায় বসে কথা বলবে এবং জানতে চাবে যে সে কি চায়। তো উকংকে জিজ্ঞেস করা হলো যে কেন সে এরকম করতেছে। তখন উকং জবাব দিল যে জেড এম্পারারের কোনো কিং হওয়ার যোগ্যতাই নেই, উকংই হচ্ছে যোগ্য রাজা। তো উকং কিং হতে চায়। বুদ্ধা এটা শুনে বলল যে উকং জাস্ট একটা স্টোন মাঙ্কি, সে কিভাবে রাজা হবে। তো যাই হোক, ইভেনচুয়ালি বুদ্ধা উকংকে বলল যে তাকে একটা পরীক্ষা দিতে হবে, যদি সে এই পরীক্ষায় টিকে যায় তাহলেই সে রাজা হতে পারবে। তো উকং তাকে পরীক্ষাটার ব্যাপারে জানতে চাইলো। বুধা বলল যে উকং এক ক্লাফে যদি এমন ডিস্টেন্সে যেতে পারে যে ডিস্টেন্স মানে বুধার হাত থাকবে না, মানে বুধার হাতের বাইরে চলে যেতে পারে, তাহলেই উকং হচ্ছে জয়ী হবে এবং কিং হবে। তো উকং এর তো ম্যাজিক্যাল অ্যাবিলিটি আছে, কারণ সে ক্লাউড সামারসল ব্যবহার করে এক লাফে 54,000 কিলোমিটার ক্রস করতে পারে। তো তার বুধার হাত যে ক্রস করা তার কোনো ব্যাপারই না। তো উকং ভাবলো যে বুধা বোকা শোকা, কি একটা কন্ডিশন দিল, তো সে রাজি হয়ে গেল। তো রাজি হওয়ার পরে সে কি করলো, ক্লাউড সামারসল ব্যবহার করে 1 লাফে 54,000 কিলোমিটার ক্রস করে সে একটা পিলারে নিজের মার্ক দিয়ে দিল প্রমাণ স্বরূপ, এবং বুধার কাছে ফেরত আসলো, বললো যে আমি তোমার হাত ক্রস করেছি, ক্রস করে ওইখানে যে মার্ক করে এসেছি। তখন বুধা নিজের হাত দেখালো। তো উকং যে পিলারটাতে ক্রস এঁকে দিছে, মার্ক করছে, ওটা বুধার একটা আঙ্গুলই ছিল। তো এই যে সমগ্র টাইমে উকং আসলে বুধার হাতের তালুতেই ছিল, সে হাতের তালু থেকে বের হইতে পারে নাই। উকং, বুধার হাত এতই বিশাল ছিল। তো উকং তো পুরো বকে বনে গেল এবং উকং বুধার কাছে বললো যে আরেকবার চান্স দিতে, কিন্তু বুধা আর তাকে কোনো চান্স দিবে না। বুধা কি করলো, তার হাতের তালু থেকে উকংকে একবার মাটিতে মিশে ফেললো। মাটিতে মিশে ফেলে ওই যে বুধার যে 5টা আঙুল আছে, ওই 5টা আঙুল থেকে বড় বড় 5টা মাউন্টেন তৈরি করলো এবং 5টা মাউন্টেনের নিচে উকং চাপা পড়লো। তো
তো উকং ওই চাপা অবস্থায় 500 বছর এইখানে আটকায়া থাকলো। তো এই যে আটকায়া থাকাটা, এটা উকং এর জন্য একটা রিভেলেশন পিরিয়ড ছিল। তো এইখানে উকং তার যে বেঁচে থাকা অবস্থায় বা যখন মুক্ত ছিল, ইনফ্যাক্ট ও এখনো বেঁচে আছে, তো যখন মুক্ত ছিল তখন সে কি করছে, তার ভালো কাজগুলা খারাপ কাজগুলা সবকিছু নিয়েই চিন্তা ভাবনা করতে লাগলো। তো বাকি স্টোরি কন্টিনিউ হবে অ্যাক্ট 2-তে, যেখানে উকং মুক্তি পাওয়ার পরে তার নতুন যে লাইফস্টাইল এবং সে কিভাবে তার পাপের প্রায়শ্চিত্ত করে সেগুলো তুলে ধরা হবে। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। ধন্যবাদ।